নমস্কার বন্ধুরা, লাইভ উইথ স্নিগ্ধার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলেই সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আমার এই নতুন ব্লগ। দোল তো চলে গেছে, বেশ কয়েকদিন হলো, সময়ের অভাবে কিছুতেই এডিট করে উঠতে পারছিলাম। তবে আজকে একদম চেপে ধরে বসে একদম এডিট করে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। শেষ অবধি আমার সঙ্গে থাকুন। আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে চাই যে যারা ভিডিওটি দেখছেন তারা যদি একটু কমেন্ট রেখে যান তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে কারা কারা বা কোথা থেকে ভিডিওটি আপনারা দেখছেন। কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও একটুখানি যদি বলেন তা কমেন্টের মাধ্যমে, তাহলে একটু বুঝতে আমার সুবিধা হয় এবং যোগাযোগ স্থাপনটা তৈরি হয়। তাহলে চলুন শুরু করছি আজকে আমার এই নতুন ব্লগ। দোলের দিন খুব সকাল সকাল উঠে প্রথমে আমার প্রথম কাজই হচ্ছে প্রত্যেক দিন ব্যালকনির ধারে এসে দাঁড়ানো। আমার এই ছোট্ট ব্যালকনিটা আমি এত প্রেমে পড়ে গেছি, প্রত্যেক দিন না এসে দাঁড়ালে যেন দিনের শুরুটাই যেন ঠিক মতন হয় না। আর ব্যালকনিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব শখ করে আমি এই ব্যালকনিটা বানিয়েছি এবং নানান ধরনের তাতে গাছ রেখেছি। তবে আজকে আর বেশিক্ষণ এখানে দাঁড়ানোর জো নেই, কারণ সকালবেলা বেশি বেলা হলেই আস্তে আস্তে চলবে দোল খেলা, নানান ধরনের রঙের খেলা। বাচ্চারা তো আর বুঝবে না, বাইরে গেলেই তারা হয়তো গায়ে রং ছিটিয়ে দেবে। সেই ভয়ে ভয়ে আগে সকালবেলা উঠেই চলে গেলাম ফুলের বাজার করতে, কেননা পূর্ণিমা, ঠাকুরের গলায় মালা দেওয়ার জন্য ফুল তো লাগবেই। আর তার সাথে করে নিলাম মিষ্টির বাজার, মিষ্টি, ফল, ফুল সবই একসাথে নিয়ে এলাম। রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, আর আমি ভাবতেও পারিনি যে এত সকাল সকাল আমাদের এই ফুলের যে যিনি বিক্রি করেন তিনি বসবেন। আমি সেটাই ওকে বলছিলাম যে এত সকাল সকাল তুমি বসবে, আমি আশাই করতে পারিনি। আমি ভাবছি উঠে বসেছে নাকি কে জানে, বেকার যাবো, দাঁতটা মেটেই চলে এসেছি, কিচ্ছু হয়নি ঘরের কাজ। আমি বলি রঙে চুয়ানোর থেকে বাবা আগে দিয়ে নিয়ে চলে আসি। আপেল কত? আর এইটা দেবেন দুটো। ফল, ফুল, মালা সমস্ত কিছু নিয়ে মিষ্টিও নিলাম তার সাথে। তারপর এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সকাল প্রায় 7:30 মতন বাজে, তার মধ্যেই কিন্তু রাস্তায় অনেক বেশ মানুষের ভিড়। যারা হয়তো সকালবেলা চায়ের দোকানে চা খায় তারাও একটু ভাবছে তাড়াতাড়ি চাটা খেয়ে চলে আসি, যার জন্য রাস্তাটা বেশ জমজমাট। আর একটু বেলা হলেই কিন্তু ফাঁকা হয়ে যাবে। এসেই তারপরে চলে এলাম, বাসি ঘর দোর তো সব কিছুই মোছা হয়নি, সব ফেলে রেখেই তো চলে গেছিলাম, সেইগুলোই একটু মুছে টুছে স্নান টান করে নিয়ে তারপরে একটু কাঁচা ধোয়াও করে নিলাম। সব কিছু করার পরে তারপরে চলে এলাম ঠাকুরের পুজো করতে। ঠাকুরের পুজো করা মানে বিশাল ব্যাপার, অনেকটা সময় লাগবে আজকে আমি জানি, কারণ ঠাকুরের পোশাক আশাক সব পাল্টাতে হবে, সমস্ত কিছু পাল্টিয়ে ঠাকুরকে মুখ মুছিয়ে নতুন ড্রেস আবার পরাতে হবে। তবে আমার একটা জিনিস বেশ আগে থেকেই আনা ছিল, যেটা আপনাদের পরে দেখাচ্ছি। খুব সুন্দর সেই জিনিসটি, এত ভালো লাগে, প্রত্যেক বছরই আমি সেটা বের করি। গত বছর থেকেই আমি সেটা কিনেছি এবং তুলে রাখি। কাজ হয়ে যাওয়ার পর তারপর সেটাকে তুলে রাখি, আবার বছরখানেক পরে বের করি। তো একটু একটু করে পোশাক পরাতে বেশ অনেকটা সময় চলে যায়। আর সুন্দর করে পোশাক না পরালে মনটাও কিন্তু ভালো লাগে না। সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে ফুল মালা দিয়ে বসিয়ে যেন মনে হয় একটা মনের তৃপ্তি আসে, একটা সুন্দর একটা ভাব জেগে আসে। প্রথমে জগন্নাথ দেব, তারপর বলরাম, তারপর সুভদ্রা, একে একে সবাইকে সুন্দর করে পোশাক পরিয়ে আর পাতার কাপড়গুলোও পাল্টে দিলাম। আর যেহেতু বৃহস্পতিবার দুদিন বাদেই, তো আজকেই একটু সব পাল্টে দিলাম, তাহলে বৃহস্পতিবার দিনের কাজটা অনেকটাই হালকা। তারপর একে একে সবাইকে মালা চন্দন সমস্ত কিছু দিয়ে আর শিবের পুজো করলাম। এই সব মালা চন্দন কাপড় চোপড় পাল্টাতে বেশ অনেকটা টাইম গেল। আর টাইম নিয়ে পুজো করলেই মনটাও ভালো থাকে। আর শুধু ফুল মালা চন্দনই তো নয়, তারপরে তো তার ভোগ দেওয়াও আছে। তবে আমি বাইরের ভোগই বেশি দিই, কারণ বাড়িতে বানাতে গেলে বা বাড়িতে বানানো সেই রকম ধরনের এখনো আমার সুবিধা হয়নি, যার জন্য বাড়িতে বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে পারি না, যার জন্য বাইরে থেকে ফলমূল মিষ্টি এইসব কিনে এনে ভোগ দিই। তবে নিচে যে ঠাকুরের আরেকটি ঠাকুর ঘর রয়েছে, যেটা আমার শাশুড়ি বা ননদরা তদারকি করে, সেইখানে তারা গোপালকে নানান ধরনের মালপোয়া, পায়েস, লুচি এই সমস্ত করে ভোগ। আর আমি ওপরে, যেহেতু আমার উপরে গোপাল নেই, সেই কারণেই জগন্নাথ দেবকেই আমি একটু এই ফল প্রসাদ, শুকনো ফল প্রসাদ এই সমস্ত ভোগ দিই। তো সব মিলিয়ে বেশ অনেকটাই বেলা তো চলে যাবে। তারপরে আবার রান্নাবান্নার
পালাও আছে। তো আজকে একটু ভাবছিলাম খিচুড়ি করব। সো সেই জন্যই সমস্ত জোগাড়যন্ত্রী আগে থেকেই করে রেখেছি, কিন্তু কাটা ধোয়া কিছুই হয়নি। আর এই যেই জিনিসটার কথা বলছিলাম, দেখুন কি সুন্দর। এর মধ্যে মানে আবিরদানি, এটা হচ্ছে আবিরদানি। এর মধ্যে আবির দিয়ে ঠাকুরের চরণে দেয়, আর মানে চারদিকে পড়ার থেকে একটা জায়গায় ঢেলে সুন্দর করে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের কাছে যদি রাখি, দেখতেও সুন্দর লাগে। আবার কি সুন্দর ঢাকনাও আছে দেখুন। আর এই ধরনের এই দুটো জায়গাতে দুরকম আবির ঢেলে আমি এবার ঠাকুরকে অল্প অল্প করে প্রত্যেকটি ঠাকুরের চরণে দিয়ে দেবো। আস্তে আস্তে সব ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে ধূপ ধুনো দিয়ে পুজো করে মনটা একটু প্রশান্তিতে ভরে গেল। আসলে মন দিয়ে পুজো করে সুন্দরভাবে ঠাকুরকে ডাকলে, এত সুন্দরভাবে সাজিয়ে ঠাকুর না সাড়া দিয়ে যাবে কোথায়। আর আমার মনে সবসময় একটা পজিটিভ ভাইব ঘুরতেই থাকে। আমি জানি আজকে যে কাজটি হয়নি সেই কাজটা একদিন হবেই হবে। শুধু এনার ওপর বিশ্বাস রেখে যাও, এনার ওপর বিশ্বাস রেখে সব কাজ করে যাও, চোখ বুজে ভরসা করে যাও, আর কিচ্ছু। চলুন, ধূপ ধুনো দেখানো হয়ে গেছে, এবার সারা ঘরে একটুখানি ধূপ ধুনো দেখিয়ে নিই। দেখিয়ে নেওয়ার পরেই চলে যাবো এবার রান্নাঘরে। কি যে অদ্ভুত প্রশান্তিতে মনটা ভরে যাচ্ছে, কি বলবো। পুজো করার এই সময়টুকু মনে হয় জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেন এক পাশে, আর আমি আর আমার ভগবান আর এক পাশে। এত ভালো লাগে পুজো করতে, মানে বলার পরিসীমা। তারপর যাই হোক চলে এলাম রান্নাঘরে একটুখানি ওই খিচুড়ি বানাবো, আর একটুখানি টমেটোর চাটনি রয়েছে, ওইটাই করব। তো তার সাথে কতগুলো বাঁধাকপির বড়াও ভেজে নিয়েছি। ভাবলাম শুধু খিচুড়ি কেন খাবো, একটুখানি পকোড়া মতনও ভেজে নিই। আর সেদিন যেহেতু গ্রহণ ছিল, আর গ্রহণের পরে তাড়াতাড়ি খাবো বলে তার জন্য হাতও চালাতে হচ্ছে বেশ খানিকটা তাড়াতাড়ি। দুটো গ্যাস জ্বালিয়ে একদিকে চাটনি আর একদিকে খিচুড়িটা প্রায় বসিয়ে দিলাম। খিচুড়ির জন্য আমি তো প্রথমেই মুগের ডালটাকে ভেজে একটু সেদ্ধ করে নিয়েছি। এতে দেখি আমার খিচুড়িটা বেশ সুন্দর হয়, বেশ আঠা আঠা মতন হয়, আর যেরকম একদম টাইট হয়। চলুন, খিচুড়ি প্রায় হয়েই গেছে, জল দিয়ে দিয়েছি, এবার এইটুকু ফুটতে যা দিই। আর এদিকে তো টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি, সাথে একটু আদা কুচিও দিয়ে দিলাম, আর তার সাথে একটু নুন আর একটু চিনিও দিয়ে একবারে সেটা গুমো আছে হোক। আর এদিকে খিচুড়িটা সবদিকে ব্যবস্থা করে ওদিকে আবার যাচ্ছি ওই বাঁধাকপির পকোড়ার জোগাড় করতে। এগুলো এদিকে ঢাকা চাপা দিয়ে গুমো আছে করতে বসিয়ে দিলাম। তারপর ওদিকে বাঁধাকপি কাটাই রয়েছে, বাঁধাকপিটাকে একটু মাইক্রোওভেনের মধ্যে একটু ঘুরিয়ে নিলাম। কিন্তু মাইক্রোওভেনের মধ্যে ঘুরিয়ে নিলেও একটু যে গরম জল অতটাও কিন্তু নরম হলো না। তখন সেটাকে গ্যাসের মধ্যে আবার নতুন করে একটু নুন দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে একটু নরম করে নিলাম। কেননা এখনকার বাঁধাকপি তো শেষের দিকে একটুখানি না নরম করলে বাঁধাকপিটা চেয়ে থাকবে, আর সেরকম ভাবে বড় সুন্দর হবে না খেতে। মোটামুটি বাঁধাকপিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার একটুখানি মেখে নেওয়ার পালা। বাঁধাকপির মধ্যে একটু আদা কুচি, লঙ্কা কুচি আর একটু কালো জিরেও দিয়েছিলাম, তার সাথে তো নুন, অল্প চিনি আর বেসন তো আছে, আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। সবটা একবারে মেখে একটু নরম করার জন্য রেখে দিয়েছিলাম। আর মেখে নিয়ে ওদিকে খিচুড়িও হয়ে গেছে, মেখে নিতে একটুখানি রেখে দিলাম যাতে নরম হয়ে জলটা ছাড়ে। নুন থেকে যে জলটা বেরোয় বেসনের সাথে সেটা ভালো মতন মেশে। তারপরে সেইগুলোও আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিলাম, একে একে সবটা ভেজে নিলাম। আর সবটা যখন হয়ে গেল তখন সবাইকে একে একে খেতে দিয়ে দিলাম। আর নিচ থেকে ঠাকুরের ভোগ প্রসাদ হিসাবে
মালপোয়া, লুচি, পায়েস এগুলো তো পেয়েছিলাম। তাহলে চলুন ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি অন্য একটি ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।